বন্দী করলো, সেনাপ্রধানের বাসভবনে তাকে বন্দী করা হলো। এটা পৃথিবীর ইতিহাসের কোনো নজির নেই যে কোনো সেনাপ্রধানকে অ্যারেস্ট করেছে বা গৃহবন্দী করেছে, তারপর উনি আবার তার পদে ফিরে আসতে পেরেছেন। এই ঘটনা পৃথিবীর ইতিহাসে নেই। কেন হলো? ওই যে 1971 সালের 26শে মার্চ উনি যখন ওই ডিভোর্স উনি যে সেটা বিদ্রোহ করলেন এবং 27শে মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে প্রথমে নিজে সোল অথরিটি হিসাবে, পরবর্তী সময় সেই সময় নেতৃত্বের প্রতি তার পক্ষ থেকে ঘোষণা করার মধ্য দিয়ে দেশের মানুষের কাছে উনি একটা মণিকোঠা পৌঁছে গিয়েছিলেন, যে কারণে তার প্রতি বিশ্বাস হয়েছিল মানুষের। এই কারণেই সেদিন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট সিপাহীরা গিয়ে সেদিন ঢাকা ক্যান্টনমেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বন্দি অবস্থায় উদ্ধার করেছিল এবং সাধারণ মানুষও সেদিন গিয়েছিল। এটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোনোদিনই কোথাও ঘটেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। এখানে এমন একটা জিনিস এখানে বুঝতে হবে, আওয়ামী লীগ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় পাকিস্তান সরকার গঠন করতে চেয়েছিল, কিন্তু সেদিন পাকিস্তানে সেই সরকার তখন সামরিক সরকার ইমরান খান সরকার গঠন করার সুযোগ দেয়নি, ভুট্টো চক্রান্তেও বা যেভাবেই হোক। তারপরে 9 মাস যুদ্ধ করে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। সেই দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলো 1975 সালের 3.5 বছর মাথায় সেই দল এবং সেই দলের নেতা সহ সবগুলো প্রায় 22-23 জন সেই পরিবারের সদস্যরা সে নির্মমভাবে আওয়ামী লীগ আবার ঘরে ঢুকে গিয়েছিল। সেদিন 32 নম্বরে 36 ঘন্টা লাশ পড়েছিল, কেউ সেদিন এগিয়ে যায়নি, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতো, স্লোগান দিত, সেদিন কাউকে আবার দেখলাম না। এর পরবর্তী সময় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যখন আসলো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর 1982 সালের 24শে মার্চ যারা রেশাদ ক্ষমতা দখল করলো, পরদিন থেকেই কিন্তু আন্দোলন শুরু হয়েছিল। বিএনপি কিন্তু পালিয়ে যায়নি এবং 1981 সালের 30শে মে আজকের দিনে রাষ্ট্রপতি যখন শহীদ হয়েছিলেন, আওয়ামী লীগ কিন্তু পালিয়ে যায়নি 75-এর মতো, বিএনপি কিন্তু পালিয়ে যায়নি 75-এর মতো। বিএনপি সেদিন রাজপথে নেমে এসেছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি সেদিন দেখেছি বিএনপি নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গসভার নেতৃবৃন্দ রাজপথে নেমে এসেছিল। এই যে পার্থক্য, রাষ্ট্রপতি জিয়া রহমান কেন এই পার্থক্য? উনি দলটা গঠন করে গিয়েছিলেন এমন কিছু আদর্শ এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য উনি রেখে গিয়েছিলেন উনি দফার মাধ্যমে, যে কারণে মানুষ তাকে ভুলে নেই। এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছিল। সেই জানাজা 1 বছর এবার ক্রস করলো দেশের বেগম খালেদা জিয়ার জানাজা, তখন লোক সংখ্যা কম ছিল। সবকিছু মিলে রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনটা একটা বিশাল ঘটনা প্রভাব পাওয়া একটা ইতিহাস। তার জীবনের বিভিন্ন দিক আলোচনা করতে গেলে পৃথিবীতে এত অল্প বয়সে কেউ এসে কোন দেশ পরিচালনার দায়িত্ব পান, মাত্র 38-39 বছর বয়সে সেদিন দেশের দায়িত্বভার গ্রহণ করেছিল, অভিহিত হয়েছিল। 45 বছর জীবনে আজকে তার শাহাদত বার্ষিকী, 45তম শাহাদত বার্ষিকী। তার যেদিন বয়স 45 বছর, সেদিন উনি ঘাতে ঘাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। এত অল্প বয়সে এত কিছু করে গিয়েছে পৃথিবীর ইতিহাসে, এরকম নজির নেই। যেমন উনি বাংলাদেশে একদলের শাসন ছিল, সেই একদলের শাসনের পরিবর্তনে বহুদূর গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। মাত্র 4টি সংবাদপত্র বাদে সব সংবাদপত্র নিষিদ্ধ ছিল, উনি সংবাদপত্র খুলে দিলেন। উনি প্রেস মিডিয়াকে উনি স্বাধীনতা দিলেন। উনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেশের ভিতরে উনি কিছু উনি আইন করলেন এবং কিছু পদক্ষেপ গ্রহণ করলেন। তখন চলতেছিল পৃথিবীতে সমাজতান্ত্রিক একটা আবহাওয়া চলতেছিল। আমাদের বাংলাদেশের সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য পাঠশালা করা হয়েছিল। উনি এসে সেই ধারাতে বেরিয়ে এসে সারা বাংলাদেশের জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার জন্য সেদিন আমরা স্লোগান দিতাম, আসলে সবচেয়ে আগে আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, পদ্মা মেঘনা যমুনা আমাদের ঠিকানা। এই যে আমাদের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বাঙালির ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। কিন্তু এই বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে
বাঙালির বাইরে কিন্তু আরো কিছু ভাষাভাষী আছে, যারা পার্বত্যাঞ্চলের অধিবাসী, বিভিন্ন ভাষাভাষী আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সমস্ত ভাষাভাষীর মানুষকে ঐক্যবদ্ধ করে এক রাষ্ট্রে একইভাবে যেন বসবাস করতে পারে, সেজন্য উনি বাঙালি জাতীয়তার পরিবর্তে উনি বাংলাদেশি জাতীয়তা প্রবর্তন করলেন। যেখানে পাহাড়ে যে আন্দোলন চলতেছিল 73-74 সাল থেকেই, যখন তাদেরকে বলা হয়েছিল, তৎকালীনকে বলা হয়েছিল সেটা বাঙালি হয়ে যায়, তখন এর শমসুল আমার বাবা সেদিন বিদ্রোহ করে বলেছিল, না, আমরা আমাদের জাতি ধর্ম থেকে আমরা সরে যেতে পারি না। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সবাইকে এক ছাতার ভিতরে নিয়ে এসেছিল। এই বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ছিল। সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আল্লাহ তাআলার বিশ্বাস নিয়েছে। এই ধারা থেকে এসে বাংলাদেশে এমন একটা সংবিধানে এমন একটা প্রবর্তন আনলেন যেটা এখনো শাশ্বত, সারা জীবন এটা থাকবে। এখান থেকে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন, যেটি আর এখন কোনো কট্টরবাদী ধর্মনিরপেক্ষ দল রাষ্ট্রের ক্ষমতা আসলেও সেটা পরিবর্তন করতে পারবে না। কারণ বিগত দিনে আমরা দেখেছি 3 বা 4 বার আওয়ামী রাষ্ট্রের ক্ষমতা এসে যাদের দলীয় গঠনতন্ত্রের সে ধর্মনিরপেক্ষতা, তারা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সেখান থেকে কিন্তু সরে আসতে পারেনি। এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দূরদৃষ্টি চিন্তা ভাবনা, তারপরে উনি এসে কি করলেন, এই বাংলাদেশে এই যে খাল খনন কর্মসূচি শুরু করেছে তার সুযোগ্য সন্তান তারেক রহমান, সেই খাল খননের মধ্য দিয়ে উনি কৃষি আবাদকে সম্পূর্ণ করার চেষ্টা করলেন। এবং সেই সময় ওই চিন্তা করলেন, আমার বাংলাদেশের মানুষ তখন এত মানুষ ছিল না, 60-70 কোটির মতো মানুষ। তখন উনি চিন্তা করলেন এই মানুষের কর্মসংস্থান কোথায় হবে। তাই সেদিন উনি এই গার্মেন্ট শিল্প প্রবর্তন, দেশ গার্মেন্টের মধ্য দিয়ে আমাদের যে আজকে যে 2-2.5 কোটি মানুষ গার্মেন্ট শিল্পের সাথে জড়িত, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের কিন্তু শুরু হয়েছে তার আগে না, শহীদ জিয়া রহমানের সময়। তারপর উনি মনে করলেন এটা দিয়েও আমার দেশের সমস্যার সমাধান হবে না, বেকারত্বের সমস্যার সমাধান হবে না। তখন উনি সৌদি আরবে গেলেন। সৌদি আরবে গেলেন, সৌদি বাদশার সাথে কথা বললেন। কথা বলার পর সৌদি বাদশাহ তাকে অনেক কিছু বাংলাদেশকে সাহায্য করলেন, অনেক কিছু দিলেন। একটা পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বললেন, আপনি আমাকে এত কিছু দিলেন, আমিও আপনাকে কিছু দিতে চাই। সেদিন সৌদি বাদশাহ